রাগ উঠে আছে, মরতে চেও না। মেরে ফেলুন, তবুও ছেড়ে যাবেন না। আর ইউ শিওর? কুহু কিছু না বলে আহনাফ তাচ্ছিল্য করে হেসে চলে যেতে নাই। কুহু কেঁদে বলে উঠল। ইয়েস, কিল মি। আহনাফ থামে, ফিরে তাকাই কুহুর দিকে। ঠোঁটে কোণে খেলে গেল অদ্ভুত এক হাসি। মনে মনে বলল, তু তো ফাঁস গিয়া বাঙ্গি। হঠাৎই আহনাফ এসে কুহুকে কোলে তুলে নিল। আহনাফ বিছানায় শুয়ে দিতে কুহু নাক টেনে বলল, রিভলভার কি সাথে করে এনেছিলেন? এখানেই মারবেন? আহনাফ থেমে গেল, বলদ হয়ে গেল সে। বলল, রিভলভার দিয়ে কি করব? আপনি না বললেন যে মারবেন? আহনাফ কিছুক্ষণ তাকিয়ে রইল ওর দিকে। এরপর হঠাৎই হেসে ওর কানের কাছে মুখ নিয়ে বলল, এই মার সেই মার লা, এই মার আহনাফের স্পেশাল ভালোবাসার মার। কুহু হতভম্ব হয়ে বলল। এ আহনাফ বলল। প্র্যাকটিক্যালি বোঝায়, আসো। কুহু কিছু বলার আগে আহনাফ কুহুর ওষ্ঠ আঁকড়ে ধরে। গভীর থেকে গভীর হচ্ছে। কুহু যেন চেয়েও পারল না বাধা দিতে। আহনাফ কুহুর হাত নিজের হাত দ্বারা আঁকড়ে ধরে। আহনাফ বেসামাল হয়ে যাচ্ছে, দিন দুনিয়া ভুলে বসেছে। প্রিয়তমাকে আজ ভালোবাসার চাদরে মুড়িয়ে নিবে সে, সবটা দিয়ে ভালোবাসবে সে। ওষ্ঠ ছেড়ে গলাতে মুখ গুজতে যাবে, এমন সময় ঠাস করে বেলুন ফাটানোর শব্দ হলো। আম্মা! আহনাফ ভয়ে আর্তনাদ করে দূরে সরে আসলো। আহনাফ কুহু নিজেও ভয় পেয়েছে। আহনাফ পেছন ঘুরে তাকাই, দেখলো তার কলিজার বন্ধুমহল হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে। বিয়ে ঠিক হয়েছে, এজন্য হয়তো এসেছে শুভেচ্ছা জানাতে। সবাই হাঁ করে তাকিয়ে আছে ওদের দিকে। আহনাফ রক্তচক্ষু নিক্ষেপ করলো তাদের পানে। ওরা হাঁ করে তাকিয়ে। কুহু এদিকে লজ্জা পেয়ে আহনাফকে ধাক্কা মেরে দৌড় দিল ওয়াশরুমের দিকে। আহনাফ ফিরে গেলাল। এদিকে কুহুর দৌড় দেখে সবাই হাসিতে ফেটে পড়ল। আহনাফের রাগে লাল হয়ে যাওয়া মুখ দেখে তো আরও হাসছে ওরা। ফ্লোরে বসে পড়েছে হাসতে হাসতে। আহনাফের রাগকে বাড়িয়ে দিতে আদিত গান ধরলো একটা। তুমি জ্বালাইয়া গেলে মনের আগুন নিভাইয়া গেল না। আহনাফ বালিশ ছুঁড়ে মারল ওর দিকে। আহনাফ রেগে ওদের দিকে তেড়ে যেতে নিলে সব কয়টা উঠে দৌড় লাগায়। হাসছে আর দৌড়াচ্ছে সব। আহনাফও তাড়া করছে ওদের। আজ একটাকেও ছাড়বে না সে। তার ফ্ল্যাটের চাবিটাও ওদের কাছ থেকে আজই নিয়ে নিবে সে। তা না হলে বাসর আর হবে না তার। ছোটবেলার স্বপ্নখান স্বপ্নই রয়ে যাবে। আরিশ মরেছে আজ অনেক বছর, ওর কথাও সবাই ভুলে গেছে। হঠাৎ তুমি এমন উতলা হচ্ছ কেন বুঝলাম না আমি। সাজ্জাদ শাহরিয়ার কথা শুনে রাহুল বলে উঠল, না না, ও মরেনি। আই থিঙ্ক ও বেঁচে আছে। ড্যাড, ওর সামনে এলে আমি শেষ হয়ে যাব, সাথে তুমিও। সাজ্জাদ শাহরিয়ার বড্ড বিরক্ত হলেন। আহনাফের যে ছোট ভাই ছিল এটাই তো অনেকে ভুলতে বসেছে, আর তুমি বলছো ও বেঁচে আছে। রাহুল ঘেমে একাকার হয়ে গেছে। সে একটা শুকনো ঢোক গিল। অপরিচিত নম্বর থেকে আসা মেসেজটা দেখালো। হাউ আর ইউ মাই ডিয়ার হোল? সাজ্জাদ শাহরিয়ার বলেন। এর সাথে আরিশের বেঁচে থাকার কি সম্পর্ক? রাহুল অস্থির স্বরে বলল। হুল, ও আমাকে হুল বলতো, ভুলে গেলে? সাজ্জাদ শাহরিয়ার চসূচক শব্দ করলেন। এত পুরনো ঘটনা কি মনে থাকে? তাছাড়া তার বয়স হচ্ছে। তিনি বলেন, না, মনে নেই। আর তুমি এসব ফালতু মেসেজ দেখে এমন আজাইরা কথা বলো না। নিজেও পাগল, আমাকেও পাগল বানাচ্ছ। রাহুল সাজ্জাদ শাহরিয়ার হাত ধরে বলে উঠল। ড্যাড, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ব্যাপারটা হালকাভাবে নিও না। সাজ্জাদ শাহরিয়ার ছেলের অস্থিরতা দেখে বলে উঠলেন, আচ্ছা, আমি দেখছি নম্বরটা দিয়ে কিছু বের করতে পারি কিনা। তুমি বিয়েতে ফোকাস করো, এসব আমি দেখছি। রাহুল একটা শুকনো ঢোক গিল। আরিশের মৃত্যুর ঘটনার জন্য আহনাফের সাথে তাদের সম্পর্কের এই অবস্থা। আজ আহনাফও আরিশের মৃত্যুর জন্য তাদের সন্দেহ করে। 8 বছরের ছোট্ট আরিশ রাহুলের সাথে বিদেশ যাওয়ার বায়না ধরে। রাহুলও যেন উস্কে দিয়েছিল আরও যাওয়ার জন্য। আন শাহরিয়ার কিছুতে রাজি হচ্ছিলেন না। তখন সাজ্জাদ শাহরিয়ার মানাই তাকে। মায়ের মৃত্যুর পর আরিশ আর আহনাফি দুজনেই কেমন চুপচাপ হয়ে গিয়েছিল। ঘুরে আসলে ভালো লাগবে। আহনাফও যেতে বলল সাথে, কিন্তু সে রাজি নয়। ভাইয়ের যাওয়ার বিষয়ে আহনাফের মত ছিল না, কিন্তু আন শাহরিয়ার সাজ্জাদ শাহরিয়ার কথাগুলো ভেবে দেখেছেন। সত্যি মায়ের মৃত্যুর পর ছেলে দুটো কেমন। আহনাফ না গেলেও আরিশ যাই, কিন্তু ভাগ্য বুঝি ভিন্ন কিছু লেখা ছিল। বিদেশের মাটিতে পা রাখতে শুরু হয় ছোট্ট আরিশের উপর নির্যাতন।
কথায় কথায় চট থাপ্পড়। একবেলা খেলে দুবেলা না খেতে পাওয়া কাঁদতে কাঁদতে ছেলেটা বলতো। আমি আর বিদেশে আসবো না। স্বাদ মিটে দিয়েছে একদম। তবে একদিন ঘটল সবচেয়ে জঘন্য ঘটনা। ছেলেটাকে একদিন রাহুল রেগে গলা চেপে ধরলো তার একটা খেলনা নিয়ে নেওয়ার। বেচাই খারাপ অবস্থা হয় সেদিন। আরিশ ছটফট করে কিন্তু সে ছাড়ে না। রাগের বশে মেরে ফেলল। ছোট্ট প্রাণটা বুঝি উড়ে গেল। মায়ের কাছে সেও বুঝি শত অভিমান নিয়ে চলে গেল। রাহুল তখনও বুঝতে পারল না যে সে খুন করে ফেলেছে। পরে যখন সাজ্জাদ শাহরিয়ার দেখলেন আরিশ নিঃশ্বাস নিচ্ছে না, তিনি খুব একটা ভাববেগ দেখালেন না। ছোট ছেলেটার দেহ একটা জঙ্গলে ফেলে আসলেন। কোনো জন্তু জানোয়ার ছিঁড়ে খাবে সে আশে রেখে এলেন, কিন্তু আরিশের মৃত্যুর অপেক্ষাতেই ছিলেন তিনি। আনিসা বেগম অবশ্য কেঁদে ভাসিয়েছিলেন। সেটা কি আরিশের মৃত্যুর জন্য নাকি এই খবর কেউ জানলে ছেলের ভবিষ্যৎ খারাপ হবে এই ভয়ে। বাসে খবর দিয়ে জানানো হয় আরিশ একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং তার দেহ আগুনে পুড়ে গেছে একদম। শাহরিয়ার পাথর বনে গিয়েছিলেন, কান্না করেননি তিনি সেই দিন। গম্ভীর আহনাফ এরপর থেকে আরও গম্ভীর হয়ে যায়। তবে আজও কেউ জানে না আসল ঘটনা। আরিশের নামটাই যেন কোথাও একটা হারিয়ে গেছে। ভুলতে বসেছে সবাই শাহরিয়ার বাড়ির ছোট ছেলেটাকে। অথচ আজ এতগুলো বছর পর হঠাৎ এই মেসেজ রাহুলের দিন দুনিয়া উলটপালট করে ফেলেছে। সেও তো ভুলে গিয়েছিল সেই ঘটনা। বয়সী বা তার কত ছিল? রাহুলের গায়ে কাঁটা দিয়ে উঠল। হাঁটতে সে রুমে এসে পড়েছে, বুঝতেও পারল না। হঠাৎ বিছানার উপরে একটা শপিং ব্যাগ দেখে ভরকে গেল। কে রাখলো এটা? রাহুল গিয়ে সেটা হাতে তুলল। ভেতরে একটা বক্স। রাহুল একটা শুকনো ঢোক গিলে বক্সটা খুলতেই হঠাৎ একটা রক্তমাখা পুতুল উঠে দাঁড়িয়ে নাচতে লাগলো। রাহুল ভয়ে দূরে ছুড়ল সেটাকে। কে পাঠালো এটা? ভেতরে একটা চিরকুট রাখা। রাহুল সেটা খুলল। একটা খেলনার জন্য প্রাণটাই কেড়ে নিয়েছিলেনি, তাই খেলনাটা পাঠালাম। পছন্দ হয়েছে তো? রাহুল ভয়ে কাঁপতে লাগলো। কে রাখলো এটা? সে আশেপাশে ঘুরে তাকায়। দরজার বাহিরে গিয়ে দেখে কে রাখলো এটা। স্নিগ্ধ এক উষ্ণ বিকেল। কুহু আহনাপের বুকে কুটিসুটি মেরে শুয়ে আছে। আহনাপ একটা অ্যালবাম করেছে, তাদের ফ্যামিলি ফটো সব আছে এতে। আহনাপের ছোটবেলার ছবিও আছে, সব এক একে দেখাচ্ছে আহনাপ। হঠাৎ একটা ছবিতে এসে আহনাপ থামে। 3টা ছেলে দাঁড়িয়ে আছে, মাঝে একটা মেয়ে। দুজন সমবয়সী হলো, একজন তাদের থেকে ছোট। হাইট দেখে তাই বোঝা যাচ্ছে। কুহু বলে উঠল, ওয়াও, সুন্দর তো ছবিটা। এটা তো আপনি, আর এটা মেবি রেনান। মাঝেটা তো রূপ, কিন্তু এই ছেলেটাকে। আহনাপের মুখ থমথমে, গম্ভীর স্বরে বলল, আমার ভাই আরিশ। কুহু হকচকিত হলো। ভাই? সে বলল, আপনার ভাই আছে? দেখলাম না তো তাকে। আহনাপ হাসলো নিঃশব্দে। হাসলে বুক কাঁপে তার। কুহু বলল, হাসছেন যে? কোথায় সে? সে আর নেই। মানে? আহনাপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আরিশ বেঁচে নেই। কুহু চমকে গেল। হায় আল্লাহ, কি বলছেন? কুহুর খারাপ লাগলো ভীষণ। আহনাপ বলল, বাদ দাও, ওর দোষীও মরছে। আমার কথা শুনলে এমন হতো না। মানে? অন্য কোনোদিন বলবো। কুহু কিছু বলে না। আহনাপ অ্যালবামটা বন্ধ করে পাশে রেখে দিল। এরপর কুহুকে ছাড়িয়ে সে নিজে ওর বুকে মাথা রেখে বলল, ভাল লাগছে না, একটু ভালো লাগিয়ে দাও। কুহু প্রথমে একটু ঘাবড়ায়, পরে ধীরে ধীরে হাত বাড়িয়ে আহনাপের চুলে হাত বোলায়। আহনাপ বলে উঠল, ভালোবাসে। তুই একটা দেশি খাসি। হ্যাঁ, কুহু ঠিক করে হেসে ফেলে। আহনাপ বলে উঠল, আমি খাসি? হ, ভুটকা খাসি। আহনাপ এবার চোখ বড় বড় করে ওর পানে তাকায়। ভোটকা? তো তুমি আমাকে মোটা বললে? কুহু হাসছে, হেসে চলেছে মেয়েটা। আহনাপ বলল, আই এম পারফেক্ট, অনলি 79। কুহুর হাসি থেমে গেল। বিস্মিত হয়ে বলল, 79? আপনি দেখি ভুটকার ভুটকা, মহা ভুটকা। আহনাপ এবার উঠে বসে। হোয়াট? আমার হাইটের বডি দেখেছো তুমি? এটা পারফেক্ট আমার জন্য। কুহু বলল, আবার বলে পারফেক্ট। এই হাতির মতো দেহটা নিয়ে ঘুরেন কেমনে? আহনাপ ওর দিকে তাকালো। এরপর বলল, তোমার ওজন কত? কুহু এক মুহূর্তের জন্য থেমে গেল। খুক খুক করে কেসে উঠে বলল, ইয়ে, যাই হোক তো, কি যেন মানে? আহনাপের ঠোঁটের কোণ বেঁকে গেল। সে বলল,
আপনার ওজন কত ম্যাডাম? কুহু ইনোসেন্টের মতো করে তাকাই, মিনমিন করে বলল। বাদ দিন, আমরা দুজনেই ভুটকা। আহনাফ হো হো করে হাসতে লাগলো। এটা শুনে কুহু তা দেখে আঙ্গুল দিয়ে চশমাটা নাকের ডগায় তুলে পড়ল। কিন্তু আমার ওজন আপনার মতো অত না, অত মোটাও না আমি, মাত্র 58ই তো। আহনাফ হাসতে হাসতে ওর গাল দুটো টেনে বলল। আমার রসগোল্লাটা। কুহু নাকের ডগা ফুলিয়ে বলল। মোটেও না, আই এম পারফেক্ট, আর আমি এতেই সন্তুষ্ট। আহনাফ ওর হাত টান মেরে বুকে ফেলে বলল। আমি কি বলেছি আপনি মোটা? আল্লাহ আমার জন্যই বানিয়েছেন আপনাকে, আমাকেও তো সামলাতে হবে, তাই না? শেষের লাইনটা ফিস ফিস করে বলল। আহনাফ কুহু বলে উঠল। আপনি একটা বাঙ্গি। আহনাফ তখন বলে উঠল। ভালো কথা, তুমি বাঙ্গি ব্যাঙ্গি করো কেন এত? বাঙ্গির উপর খেপলে কেন তুমি? বেচারা কি দোষ করেছে বলো তো? নাকি এটাও কোনো গালি? কুহু কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, এরপর বলল। তা না, বাঙ্গি গালি নয়, এমনি বলি এটা। হুম, কোনো কারণ তো আছে। কুহু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। আসলে আমি ছোটবেলায় বাঙ্গি শব্দটা বলতেই পারতাম না, ব্যাং ব্যাং বলতাম। তো দাদি এক শপথ নেয় যে আমাকে দিয়ে সঠিক উচ্চারণটা করিয়েই ছাড়বে। এমন শেখালো যে এরপর থেকে কথায় কথায় বাঙ্গিই বলতাম, অভ্যেস হয়ে গেছে আর কি। ও তাই বলো? একবার ক্লাসে ম্যাম জিজ্ঞাসা করেছিল যে বড় কি হব, আমি বলেছিলাম আপনার মতো বাঙ্গির টিচার হব। ম্যাডাম মনে করেছিল ওনাকে গালি দিচ্ছি, দাদিকে ডাকলো, কত কিছু যে বললো আমাকে। তারপর দাদি জানালো যে এটা আমার বদ অভ্যাস। ম্যাডামকে সরি বলতে বললো। আমি কি বলেছিলাম জানেন? কি? বাঙ্গি শব্দটা মুখ থেকে জোর করে আসতে চাইছিল, কিন্তু আমি বলতে চাইছিলাম না। ক্ষমা করেন বলতে গিয়ে একসাথে বলে ফেলেছি, খাঙ্গি করেন ম্যাডাম। হোয়াট? কুহু হেসে বলল। আপনিও ভুল শুনছেন মেবি, ম্যাডামও এইটাই শুনছিল। তারপর কত কথা টথা বলে সব সামলালো দাদি। আহনাফ হো করে হাসতে লাগলো। এটা শুনে কুহু বলল। এখন অনেক ভালো হয়ে গেছি। আল্লাহ রে, আমার বউটা কি চিজ মাইরে। কুহু হাসলো। আহনাফ তাকে শক্ত করে জড়িয়ে ধরে। আহা, এভাবে না, তুমি আমার গলাটা জড়িয়ে ধরবে, এই যে এইভাবে। আর নাতাশাকে তার দুহাত নিজের গলায় জড়িয়ে ধরে উঁচু করে ফেল। নাতাশা ভরকে গেল। রাইফা হাঁ করে তাকিয়ে আছে। সে মূলত এদের ফটোগ্রাফি করবে। সবাই এখন ছাদে এসেছে। আয়ান বলে উঠল। আপু, তুমি নাতাশার পেছন থেকে ছবিটা তুলবে, আমার ফেস দেখা যাবে কিন্তু নাতাশার ফেস হাইট থাকবে, বুঝছো? রাইফা হাঁ করে থেকেই উপনিস মাথা নাড়ল। তো অপেক্ষা করছো কিসের জন্য? তুলো। রাইফা মুখ বন্ধ করে ফোনটা ঠিক করে দাঁড়িয়ে বসে বাঁকা হয়ে যেভাবে পারছে তুলছে। অ্যান্ড এই ছবিগুলো ফেসবুকে পেস্ট করবে কুহুকে জ্বালানোর জন্য। অ্যান্ড দাঁত কেলিয়ে হাসছে এমনভাবে যে যেন বউকে সাথে নিয়ে ছবি তুলেছে। নাতাশার পরনে শাড়ি, পিঠ অবধি চুলগুলো ছেড়ে দেওয়া। বিকেলের উষ্ণ রোদ এসে আসতে পড়েছে মেয়েটার মুখে। অ্যান্ড অনেক ভঙ্গিমাতে ছবি তুলো। এক পর্যায়ে নাতাশাকে কোলে তুলে নিল। এটা বোধহয় কেউই আশা করেনি তারা। না নাতাশা আর না রাইফা। নাতাশা ভয়ে আয়নের গলা জড়িয়ে ধরে। রাইফা মুখ কুচকে তাকি সে বলে উঠল। ভাই, বলছিলাম যে বাসরটা কি করে ফেলবি? কর, সমস্যা নেই, আমি ভিডিও করছি, ওইটা ফেসবুকে পোস্ট করিস। আয়ন যশোচক শব্দ করলো। নাতাশা লজ্জায় আয়নের বুকে মুখ লুকালো। আয়ন বলল। ফালতু কথা বলো না তো, ছবি তোলো তুমি। রাইফা মুখ কুচকে ছবি তুলল। আয়ন নাতাশাকে নামিয়ে দিয়ে ছবিগুলো দেখতে লাগলো। নাতাশা লাজুক হাসছে। আয়ন হঠাৎ তা খেয়াল করতে একটু অপ্রস্তুত হলো। সে রাইফা থেকে ফোন নিয়ে বলল। তোমার কাজ শেষ, তুমি নিচে যাও। রাইফা দুকাত উঁচু করে বলল। এমনিতেও চলেই যেতাম। রাইফা চলে গেল। আয়ন নাতাশার দিকে আর চোখে তাকালো। এরপর বলল। ধন্যবাদ নাতাশা, বিপদে পাশে থাকার জন্য। তুমি সত্যি আমার একজন ভালো বন্ধু। নাতাশার মুখের হাসিটা মলিন হলো। আয়ন খেয়াল করলো তা। সে বলল। তুমি আবার সিরিয়াসলি তো নাওনি? নাতাশা জোরপূর্বক হেসে দুই দিকে মাথা নাড়ল। আয়ন স্বস্তির শ্বাস ছাড়ল। নাতাশা মনে মনে বলল। একদিন বন্ধুর চেয়েও বেশি কিছু হব, ইটস মাই প্রমিস। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে এসেছে, অথচ রোদেলার খবর নেই।
একবার কল করে শুধু বলল কোনো এক পুরনো বান্ধবীর বাসায় গেছে ভার্সিটি থেকে। রাহুল ঠিকানা বলতে বলে সেটাও বলল না। টেনশনে মাথা ফেটে যাচ্ছে এখন ছেলেটার। বাকিদের হেলদোল নেই অবশ্য, সবাই বিয়ের প্ল্যানিংয়ে ব্যস্ত। রাহুল নিজের কক্ষে অনবরত হেঁটে চলেছে। একবার জানালা দিয়ে বাইরে উকি দিয়ে দেখছে সে এসেছে কিনা। বাড়ি গাড়িটাও তো নেয়নি। ড্রাইভার বলল আহনাফের ওখান থেকে, অথচ রোদেলা বলছে বান্ধবীর ওখানে। মাথা কাজ করছে না রাহুলের। হঠাৎ গাড়ির শব্দ কানে আসতে তড়িঘড়ি করে জানালার কাছে গিয়ে বাইরে তাকায় সে। গাড়ি থেকে আন শাহরিয়ার নেমে এলেন। অপর দরজা খুলে রোদেলা নেমে এলো। রাহুল কপাল কুঁচকে সে আর সময় অপচয় না করে নিচে গেল। রোদেলা আন শাহরিয়ার দরজা ঢুকছে মাত্র রাহুল রাগে রাগে চোখে রোদেলার দিকে তাকায়। রোদেলা আন শাহরিয়ার সাথে কথা বলতে বলতে আসছে। আহিল শাহরিয়ার উপরে আকিল শাহরিয়ার উঠে ভাইয়ের সাথে আলিঙ্গন করলেন। সাজ্জাদ শাহরিয়ারও এগিয়ে গেলেন। আন শাহরিয়ার সোফাতে এসে বসলেন। জেন বেগম আর আনিসা বেগম রান্নাঘরে ছুটলেন। রোদেলা সিঁড়ির কাছে এসে উপরে উঠতে যাবে, রাহুল ওর হাত চেপে ধরল। রোদেলা আর্তনাদ করে উঠল জোরে ধরায়। আন শাহরিয়ার বলে উঠলেন, কি হলো মা? রোদেলা বলে উঠল, রাহুল ভাইয়া মারছে আমাকে। সবাই ঘুরে তাকালো ওদের দিকে। রাহুল ভরকে গেল। কিসব বলছো? সাজ্জাদ শাহরিয়ার লোক দেখানো ধমক দিলেন। এই বেয়াদব, সাহস কত বড় তোমার? হ্যাঁ, আমাদের সামনে আমাদের মেয়েকে মারো? ঘর থেকে আনিসা বেগম বলেন, চাপড়ে পিঠের ছাল তুলে দিব। রাহুল বলে উঠল, আরে আমি মারলাম কখন? সে রোদেলার দিকে তাকালো তীক্ষ্ণ নয়নে। রোদেলা বলল, আবার ভয় দেখাচ্ছে আমাকে। রাহুল ওর হাত ছেড়ে দিয়ে হতাশার শ্বাস ছাড়ল। সবার কাছে আরও একবার ঝাড়ি শুনল রাহুল। চোখ দিয়ে রোদেলাকে বোঝালো, পরে দেখে নেব তোমাকে। রোদেলাকে ব্যঙ্গ করে উপরে যেতে নিলে রাহুল বলল, বাড়িতে ফিরতে এত দেরি হলো কেন? রোদেলা আন শাহরিয়ার দিকে তাকালো। এরপর বলল, বলেছিলাম তো বান্ধবীর বাসায় যাচ্ছি। এতক্ষণ কি করলে বান্ধবীর বাসায়? নোট নিচ্ছিলাম। রাহুল বলে উঠল। ড্রাইভার সাথে বললো তুমি নাকি আহনাফের ফ্ল্যাটে যাচ্ছ। রোদেলা একটা শুকনো ঢোক গিল, বলল, গিয়েছিলাম তো, ভেবেছিলাম কুহু যাবে বোধহয় ভার্সিটি, কিন্তু পরে একাই যাই। আর সেখানে থেকেই আন শাহরিয়ার বলে উঠলেন, থাক না, এমন তো না একা বাড়ি ফিরেছে। বুদ্ধিমতির মতো আমাকে কল করে নিয়ে আসতে বলেছিল। বাদ দাও এখন। রাহুল কিছুক্ষণ সন্দেহের চোখে চেয়ে রইল রোদেলার দিকে। রোদেলা ওর চোখ দিয়ে তাকিয়ে, অথচ ভেতরটা ভয়ে শুকিয়ে যাচ্ছে। রাহুল ওর থেকে নজর সরিয়ে সোফার দিকে যেতে যেতে কঠোর স্বরে বলল, আর যেন এমন না হয়, এটাই লাস্ট। রোদেলা কিছু না বলে উপরে চলে গেল। রাহুল ফোঁস করে শ্বাস ছাড়ল। নওশাদ, পাগল হয়ে গেছো তুমি? দয়া করে মেয়ের জীবনটা নষ্ট করো না এইভাবে। আমি তোমার পায়ে ধরছি। নিধির মা নম্রতা বেগম স্বামীর পা জড়িয়ে ধরলেন। নওশাদ আহমেদ রেগে বলে উঠলেন, পা ছাড়ো নম্রতা, আমার কাজে একদম বাধা দিতে আসবে না, ছাড়ো। নম্রতা বেগম ছাড়লেন না, কেঁদে উঠলেন, মেয়েটাকে তো ত্যায্য করেই দিয়েছো, তাহলে কেন এমন করছো? ও থাক না ওর মতো, ছেলেটাকে মেরো না, দোহাই লাগে। আমি আবার বলছি, আমার কাজে বাধা দিতেই শোনো তুমি। নম্রতা বেগম উঠে দাঁড়ালেন, বলে উঠলেন, আমি কিছুতেই আমার মেয়ের এত বড় ক্ষতি হতে দেব না। আমি পুলিশে কল করব। নম্রতা বেগম যেতে নিলে নওশাদ আহমেদ তার চুলের মুঠি ধরে ফেলেন। আর্তনাদ করে উঠলেন নম্রতা বেগম। রাগে গজগজ করতে করতে নওশাদ বলেন, কি বললি তুই? পুলিশে কল করবি? আমি যে কত বড় অমানুষ সেটা তোর জানা নেই। আমার কাজে বাধা দিতে আসলে তোকেও আমি খুন করে ফেলতে পারি। নওশাদ আহমেদ বলেন, ওই ছেলেকে আজই মেরে দিব আমি, মেরে ওই কুলাঙ্গার মেয়েটাকে নিয়ে আসব। শাহিন বলেছে যে ওর ছেলে এখনো রাজি নিধিকে বিয়ে করতে। নিধিকে দিতে পারলে আবার আমার সাথে পার্টনারশিপ করবে সে। কতগুলো টাকা আসবে বুঝতে পারছিস তুই? তুমি টাকার জন্য মেয়ের জীবনটা নষ্ট করে ফেলবে? এতটা নিচে নেমো না নওশাদ। নওশাদ আহমেদ বলেন, কি করবি নামলে? পুলিশে খবর দিবে, বেঁচে থাকতে পারবি? নম্রতা বেগমকে জোরে ধাক্কা মারলেন তিনি। নম্রতার মাথাটা টেবিলের কোনায় লেগে কেটে গেল। আর্তনাদ করে উঠলেন তিনি। নওশাদ আহমেদ রিভলভার গুজে বের হতে নিলে নম্রতা আবার পা ধরে বললেন, এমন করো না, মেয়েটার এত বড় সর্বনাশ করো না।
ধাক্কা মারলেন নওশাদ আহমেদ। তিনি বেরিয়ে যেতে নিলে নম্রতা বেগম দ্রুত উঠে ফোন হাতে নিয়ে পুলিশ স্টেশনে কল করলো। কিছু বলতে নিবে তারাকে হাত থেকে ফোন কেড়ে নিলেন নওশাদ। কল কেটে তার চুলের মুঠি ধরে গালে এলো পাথারি থাপ্পড় বসালেন। বিশ্রী ভাষায় গালি দিতে লাগলেন। তোরা এত বড় সাহস, তুই পুলিশ স্টেশনে কল করিস? নওশাদ তার ঘাড় ধরে দেওয়ালে জোরে জোরে বাড়ি ঠুকতে লাগলেন। বাইর থেকে 12 বছরের ছোট্ট রীতি তা দেখে ভয়ে কুঁকড়ে গেল। বাবা মেয়ের এই ঝগড়া সে আগেও দেখেছে, কিন্তু তখন তো বড় বোন নীতি ছিল তার সাথে, আজ কেউ নেই। মেয়েটা মাকে এমন করে মারতে দেখে চিৎকার করে কেঁদে উঠল। নওশাদ আহমেদ থেমে গেলেন, পেছন ফিরে মেয়ের দিকে তাকালেন। নম্রতা বেগমের মাথা ফেটে রক্ত পড়ছে। নওশাদ রীতির দিকে তাকিয়ে জোরে পড়লে উঠলেন। রীতি ঘরে যাও, ঘরে যাও। ধমকে মেয়েটা আর জোরে কাঁদতে লাগলো। বাবাকে সে আগে থেকেই ভয় পায়, আজ এই রূপ দেখে ভয়ে কাঁদতে লাগলো। দৌড়ে রুমে চলে গেল। নওশাদ আহমেদ নম্রতার বেগমের গাল চেপে ধরে বলেন, খুব শখ না স্বামীকে পুলিশে দেওয়ার? আজ তোর শখ মেটাবো আমি। নওশাদ আহমেদ আরেকবার তার মাথাটা দেওয়ালে বাড়ি মারলেন। নম্রতা বেগম আর্তনাদ করে উঠলেন। নওশাদ ডয়ার থেকে ছুরি বের করে বাঁকা হাসলো। এদিকে ছোট্ট রীতি তার কাছে থাকা বাটন ফোনটা দিয়ে বোনকে কল করলো। এটা নিধি দিয়েছিল তাকে। বাড়ির সব খবরাখবর জানাতেই বোনকে এই ফোনটা দেয় সে। মাঝে মাঝে কথা বলে তারা। রীতি হেঁচকি তুলে কাঁদছে। নিধি রান্নাঘরে সবার জন্য চা বানাচ্ছিল। শ্বশুর শাশুড়ি তার বড্ড ভালো, এই যে এখন চা বানাবে সেটাও জোর করে। তাকে রান্নাঘরে কিছুতেই আসতে দিতে চায় না, হয়তো ভয় পায় সে যদি রান্না করতে গিয়ে সিলিন্ডার ব্লাস্ট হয়ে যায়। বড়লোকের মেয়ে, রান্না না পারারই কথা। নিধি জোর করে চা বানাতে আসলো, তাই মাঝে মাঝে চা বানিয়ে খাওয়াই সে। সবাই খুব প্রশংসা করে তখন। আরিফ হঠাৎ হাজির হলো নিধির ফোনে। জান, আমার শালি কল করেছে, কথা বলো। নিধি কপাল কুঁচকে এখন আবার কেন কল করলো। নিধি ফোনটা নিয়ে রিসিভ করবে, অমন সময় আরিফ এদিক ওদিক দেখে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে নিধি কেঁপে উঠল। কি করছো? ছাড়ো তো, কেউ এসে পড়বে। আসুক, তুমি কথা বলো না, আমাকে আমার কাজ করতে দাও। নিধি কিছু বলল না আর কল রিসিভ করলো। হ্যালো রি, কি হয়েছে বলো? কাঁদছিস কেন? হ্যালো রিদি। রিদিতা হেসকি তুলে কাঁদতে কাঁদতে বলো, মা, বাবা মাকে। কি হয়েছে বাবা মায়ের? আরিফ হকচকিত হলো যেন। নিধিকে ছেড়ে দিয়ে বলল, এনিথিং রং? নিধি ওকে হাত দিয়ে চুপ থাকতে বলল, কি হয়েছে বল না সোনা, বাবা মা আবার ঝগড়া করেছে? রিদি কাঁদতে কাঁদতে বলল, বাবা মাকে মারছে। নিধি থমকে গেল কিছুক্ষণের জন্য, বলে উঠল, আমি আসছি, তুই ভয় পাস না, আসছি আমি। হঠাৎ ফোনে ওপাশ থেকে একটা চিৎকার ভেসে এলো। চিৎকারটা তার মায়ের। নিধি পুরোপুরি জমে গেল। হৃদি চিৎকার করে কাঁদছে। ভয় পাস না, বোন আসছে, আসছি আমি। কি হয়েছে? নিধি কল কেটে বলল, দ্রুত বাইক বের করো, পরে বলছি কি হয়েছে। আরিফ ভরকে গেল। নিধি চুলা বন্ধ করে বাইরে ছুটল। আরিফও বাইকের চাবি নিয়ে ছুটল। বুঝলো খারাপ কিছু হয়েছে। পুরোটা রাস্তা অস্থিরতায় কাটালো নিধি। বাড়ির সামনে বাইকটা থামতে সে দৌড়ে যায়। আরিফ পিছন থেকে ডাকলো, শুনলো না। নিধি ভেতর কাঁপছে। আরিফ হেলমেট খুলে পেছন পেছন গেল তার। নিধি অনবরত বেল বাজাচ্ছে। হঠাৎ দরজাটা খট করে খুলে গেল। রিদি খুলেছে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলে গেছে মেয়েটার। নওশাদ আহমেদ হয়তো বারণ করেছিলেন দরজা খুলতে। তার চেহারায় সেই সাপি ফুটে উঠেছে। নিধি হাঁটু গেড়ে রিদিকে জড়িয়ে ধরে। আপু এসে গেছে তো, কাঁদে না। রিদি কেঁদে চলেছে বোনকে দেখে। নওশাদ আহমেদ রাগী স্বরে বলে উঠলেন, তোমার সাহস কি করে হলো আবার এই বাড়িতে পা রাখার? বের হও এক্ষুনি। নিধি তাকালো বাবার দিকে, এরপর বলল, মা কোথায়? মাকে কি করেছে তুমি? নওশাদ আহমেদ কপাল কুঁচকে ফেলেন। নিধিকে জানালো কে এই কথা। রিদি পরক্ষণে রাত উঠে গেল। রিদির দিকে তেড়ে আসতে আসতে বলতে লাগলেন, তুই তার মানে ওকে খবর দিয়েছিস? তোকে আজকে। আরিফ সামনে এসে দাঁড়ালো ওদের। রিদি নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। আরিফ বলে উঠল, আপনি এমন রিয়াক্ট করছেন কেন? শাশুড়ি মায়ের সাথে দেখা করেই চলে যাব আমরা, ওনাকে ডাকুন। নওশাদ আহমেদ এবার রুমের দিকে তাকালেন, এরপর একটা শুকনো ঢোক গিলে বললেন, ও ঘুমোচ্ছে, আর তোমাদের সাথে আমি সম্পর্ক ছিন্ন করেছে। তোমরা এই বাড়িতে এলে কোন সাহসে? নিধি সেসব কথা পাত্তা দিল না। সে বলল, আমি মায়ের সাথে দেখা করব। নওশাদ আহমেদ বলে উঠলেন, বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়ার সময় মনে ছিল না মায়ের কথা? এখন যে মামা করছো,
বের হও বাড়ি থেকে। নিধির নজর হঠাৎ নওশাদ আহমেদের হাতের দিকে গেল। রক্ত লেগে রয়েছে। বরকে গেল মেয়েটা। এক প্রকার নওশাদ আহমেদকে ধাক্কা দিয়ে ভেতরে চলে গেল সে। নওশাদ চেঁচাচ্ছেন পেছন থেকে। রুমে আসতে নিধির ভেতরটা ধক করে ওঠে। তার মা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে রয়েছে। মাথা থেকে রক্ত পড়ছে। পেট থেকে রক্ত বেরিয়ে ফুলো রাঙ্গা হয়ে গেছে। নিধির মাথা চক্কর দিয়ে উঠল। মা বলে চেঁচিয়ে উঠল মেয়েটা। নওশাদ হাত মুষ্টিবদ্ধ করে ফেলেন। নিধি ছুটে গিয়ে মায়ের শিওরে বসে। মা, ও মা, কি হলো তোমার? এত রক্ত! আল্লাহ! আরিফ, আমার মা! আরিফ নিজেও হতভম্ব। নিধি ঘুরে সিক্ত চোখে নওশাদ আহমেদের দিকে তাকাই। মেরে ফেললে? মাকে মেরে ফেললে তুমি? নওশাদ আহমেদ নিরুত্তর। নিধি চেঁচিয়ে উঠল। কেন মারলে আমার মাকে? এত বিরক্ত লাগলে আমাকে বলতে, আমি নিয়ে যেতাম। হায় আল্লাহ! মা! মায়ের নিথর দেহটা বুকে জড়িয়ে হামা করে কেঁদে উঠল নিধি। আরিফ একটু রুমের বাহিরে গিয়েছিল। শেষে নিধিকে জড়িয়ে ধরে নওশাদ আহমেদ বলে উঠলেন, আমার পথে বাধা হলে এই অবস্থাই হবে। আর তোর মায়ের মৃত্যুর জন্য তো তুই দায়। বেচারি তোর জন্য নিজের প্রাণটাই দিয়ে দিল। আমার পথে বাধা হলে এই অবস্থাই হবে। আর তোর মায়ের মৃত্যুর জন্য তো তুই দায়। বেচারি তোর জন্য নিজের প্রাণটাই দিয়ে দিল। নিধি হতভম্ব হয়ে তাকায়। নওশাদ আহমেদ পাশ থেকে রিভলভারটা নিয়ে ঘোরাতে লাগলেন। আরিফকে মেরে তোকে আনতে যাচ্ছিলাম আমি। শাহিন বলেছে যে তোকে ওর ছেলের সাথে বিয়ে দিলেও আবার আমার সাথে বিজনেস করবে। কোটি কোটি টাকার ব্যাপার এটা, বুঝতে পারছিস তুই। কিন্তু মাঝপথে বাধা দিল তোর মা। কিছুতেই যেতে দিবেন আমাকে, তাই বাধ্য হলাম। চুপ করো, চুপ করো তুমি। তুমি একটা অমানুষ। টাকার জন্য তুমি... হায় আল্লাহ, এটা কি করলে তুমি? নিধি কাঁদতে কাঁদতে বলল কথাগুলো। আরিফ বলে উঠল, আমি পুলিশকে কল করেছি, এখনই চলে আসছে তারা। নওশাদ আহমেদ চমকে গেলেন। পরক্ষণেই হো হো করে হাসতে লাগলেন। বলে উঠলেন, জেলে পাঠাবে আমাকে? এত সহজ? যদি যেতে হয় তবে তোদের ধ্বংস করে যাব। কথাটা বলে নওশাদ আহমেদ আরিফের দিকে বন্দুক তাক করলেন। নিধি আত করল। নিধি আরিফের শার্ট খামচে ধরে কাঁদছে। আরিফ হাসল। নওশাদ আহমেদ কপাল কুঁচকে ফেললেন। হ্যান্ডস আপ। নওশাদ আহমেদ ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালেন। পুলিশ দেখে ভরকে গেলেন। এত দূর তো পুলিশ চলে এলো, উড়ে আসলো নাকি? নওশাদ একটা শুকনো ঢোক গিলল। বন্দুক ফেলে দিন মিস্টার নওশাদ। নওশাদ আহমেদ হঠাৎই হৃদির হাত ধরে হ্যাসকা টান মেরে নিজের কাছে নিয়ে এলেন। হৃদি আপু বলে চেঁচিয়ে উঠল, এক পাও নড়বেন না ওসি সাহেব, নড়লেই গুলি করে দিব। ওসি আহমেদ হাসলেন, বলেন, করেন গুলি? আপনারই তো মেয়ে, আমাদের আর কি? নওশাদ আহমেদ ভয়ে ঘামছেন। মাথা ঠিক নেই তার। এখন আমি কাউকে চিনি না, সত্যি মেরে দিব। আপনি মারুন, আর আমরা আঙ্গুল মুখে দিয়ে বসে তা দেখি। নিন মারুন। নওশাদ আহমেদ রেগে বলে উঠলেন, ভেবেছেন পারবো না? এক্ষুনি মেরে দিব। জলদি মারেন, এরপর জেলে নিয়ে যাই। নওশাদ আহমেদ ওসির দিকে বন্দুক তাক করে বলেন, আপনাকে মেরে দিব, যেতে দিন আমাকে। ওসি সাহেব এবারও হাসলেন। বাসা থেকে বের হওয়ার সময় এটা ভেবেই বের হই যে আর বাড়ি ফিরতে পারবো না, আর আপনি আমাকে প্রাণের ভয় দেখাচ্ছেন। নওশাদ আহমেদ অন্যদিকে গুলি ছুলেন। সবাই চমকে উঠল। মেরে দিব যদি যেতে না দেন। দিন। নওশাদ আহমেদ একটা শুকনো ঢোক গিলেন। এ কেমন পুলিশ রে বাবা, একটু তো ভয় পাবি। নওশাদ আহমেদ ঠিক করলেন সত্যি এবার গুলি করবেন, তাকে বাঁচতে হবে যে করে হোক। তিনি একটা লম্বা শ্বাস টেনে ট্রিগারে প্রেস করতে নেবেন। ঠিক তখনই অদ্ভুত এক ঘটনা ঘটল। ভয়ঙ্কর এক বায়ু দূষণের শব্দ। গন্ধে সবারই অবস্থা খারাপ। নওশাদ আহমেদ থম মেরে গেছেন। লম্বা শ্বাস নিয়ে ভুলটা করেছিলেন তিনি। তার দিকে ঘুরে কাজটা সেরেছেন ওসি সাহেব। তিনি উঁচু পেটটা ধরে বললেন, আহ শান্তি। নওশাদ আহমেদের হাত থেকে বন্দুকটা পড়ে গেল। একজন কনস্টেবল নাক চেপে ধরে বলে উঠল, আমাদের স্যারের হিডেন ট্যালেন্ট এটা। নওশাদ আহমেদ খপ করে ধরে ফেলল। নওশাদ এখনও ট্রমায় আছে। আর নাক কুচিকে বলে উঠল, ওসি সাহেব, আপনার এই হিডেন ট্যালেন্ট অপরাধীদের পার্সোনালি দেখানোর অনুরোধ। ওসি সাহেব হো হো করে হেসে উঠলেন। নিধি বলে উঠল, আপনারা মজা করছেন এখানে? আমার মা আরিফ।
আরিফ সময় ব্যয় না করে নম্রতা বেগমকে কোলে তুলে নিল। রিদি বোনের কাছে ছুটে এলো। ওসি সাহেব বললেন, আমার গাড়িতে করে নিয়ে চলুন, অ্যাম্বুলেন্সে আস্তে আস্তে দেরি হয়ে যাবে। মাথা নাড়িয়ে সেদিকে গেল ওরা। ওসি সাহেব হতাশার শ্বাস ছাড়লেন। মনে তো হচ্ছে না নিয়ে গিয়ে কাজ হবে। আল্লাহ, এমন স্বামী এমন বাবা কারণ না হোক। নিধি বাবার বডি পোস্টমর্টেম করতে নিয়ে যাওয়া হলো। নিধি একবার দেখে চোখ ফিরিয়ে নেয়। নওশাদ আহমেদ গাড়িতে তোলার সময় কেউ গুলি করে। গুলিটা সোজা মাথা বিদ্ধ হয়, যার দরুন সাথে সাথে মারা যান তিনি। নিধি মায়ের অপারেশন চলছে। ডাক্তার বলেছেন বাঁচার চান্স ভীষণ কম। মাথায় আঘাত প্লাস পেটের আঘাত অনেক গভীর। তাছাড়া অনেক পরে হসপিটালে আনা হয়েছে তাকে। নিধি কুহুকে জড়িয়ে ধরে কাঁদছে। বাবার মৃতদেহটা দেখে ভেতরটা ছিঁড়ে যাচ্ছিল তার। খারাপ হলো বাবা হয়তো। আর যদি মায়ের কিছু হয়ে যায় নিধি কি করে বাঁচবে? কুহু ওর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। অপর পাশে রোদেলা বসে। কুহু বলল, কিছু হবে না আন্টি, কাঁদিস না। রোদেলা বলল, নিজেকে শক্ত কর নিধি। হৃদিকে কে সামলাবে তুই এমন করলে? মেয়েটাকে দেখ কেমন তোর দিকে তাকিয়ে আছে। নিধি সিক্ত চোখে বোনের দিকে তাকাই। হৃদি এসে জড়িয়ে ধরল। নিধি ওকে জড়িয়ে ধরেই হাওমাও করে কাঁদল। ডাক্তার বেরিয়ে এলেন। আরিফ আহনাফের সাথে কিছু কথা বলছিল। ডাক্তারকে দেখেই তারা এগিয়ে গেল। ডাক্তার, উনি আছে তো? আল্লাহ আপনাদের দোয়া শুনেছে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে বলতে গেলে। নিধির ভেতরটা শান্ত হলো এতক্ষণে। সবে স্বস্তির শ্বাস ছাড়ল। রাহুল এক কোণে দাঁড়িয়েছিল। ফোন স্ক্রল করছে সে। রোদ এসেছে বিধায় সেও এসেছে, তা না হলে নিজের পাকানো ঝামেলায় নিজেই আসে নাকি আবার। রোদেলা বলে উঠল, আলহামদুলিল্লাহ। আর কাঁদিস না, চোখ মোচ এবার শালি, কেমন পিকনির মতো লাগছে। নিধির চোখ মুছে হাসল। রীতি বলল, মা ঠিক আছে আপু। কুহু তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ সোনা, তোমার মা একদম ঠিক আছে। আরিফ বলে উঠল, বেচারা আমার শ্বশুর বউটাকে উপরে পাঠাতে গিয়ে নিচে চলে গেল। নিধি চোখ রাঙ্গালো তাকে। আরিফ মেকি হাসলো। আহনাফ বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। রাত তো হলো নিধি। হৃদি আর কুহু বরং আজ আমার ফ্ল্যাটে থাক, আমি আর আরিফ এখানে থাকি। নিধি প্রথমে যেতে রাজি হচ্ছিল না, পরে জোর করে তাকে পাঠিয়ে দেওয়া হলো। রোদ বলল, আমিও বরং আজ ওদের সাথেই থাকি, আমি ড্রাইভ করে নিয়ে যাব, তোমাকে যেতে হবে না ভাইয়া। আহনাফ হেসে বলল, আচ্ছা। রাহুল বলে উঠল, আমি কি গোড়ার ঘাস কাটবো নাকি? তোমাকে নিয়েই বাড়ি ফিরছি আমি। রোদেলা কিছু বলতে নিলে রাহুল বলল, নো মোর ওয়ার্ডস। রোদেলা বলে উঠল, পারলে আটকে দেখান আমাকে, আমি যাবই। রাহুল বলে উঠল, রাগিও না বেবি, আমার সাথে চলো। কুহু বলে উঠল, এত বড় ছিমড়ি কি আপনার বেবি মনে হচ্ছে? হাউ মাছ কানা। রাহুল বিরক্ত মাখা স্বরে বলে উঠল, তোমার সাথে কথা বলছি আমি, মুখ বন্ধ রাখো। কি বললি রে? শুনতে পাইনি। আহনাফের কথা শুনে রাহুল এর দিকে তাকালো। আহনাফ বলে উঠল, মুখটার সামনে কথা বলবি, ওকে? না বলে কি করবি? আহনাফ হাসলো। আমার বউ এর আগের বার তোর পেছনে ছুরি মেরেছিল না? আমি মারলে একদম জায়গা মতোই মারবো। আহনাফ শাহরিয়ারের আবার টার্গেট মিস হয় না। কুহু নিধির ঠোঁট চেপে হাসলো। রোদেলা হো হো করে হাসতে লাগলো। রাহুল চেয়েও কিছু বলতে পারল না। রাগে গজগজ করতে করতে চলে গেল সে। সময় প্রবাহমান। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। আজকে হলুদ। কুহুকে আয়ন এসে নিয়ে গেছে। সাক্ষত আলম বড্ড অশান্তিতে আছেন এ নিয়ে। তার একমাত্র মেয়ের বিয়ে সে ধুমধাম করে দিবে, তা না অন্য কেউ তার মেয়ের বিয়ের অনুষ্ঠান করছে। কেন? সে কি মরে গেছে? ইগোর কারণে বলতেও পারছে না যে আমি আমার মেয়ের বিয়ে দিব। আহনাফকে উনি মানেনি তো নি, বলবে কি করে? কোনো কিছু ভাল লাগছে না তার। হারুন রহমান তো শপথ নিয়েছেন যে ওই আহনাফের সামনে কোনো দিন যাবেন না। আহনাফের নাম নিলেই তার পেছন ব্যথা করে। সাক্ষত আলমকে এমন নিরাশ দেখে বলেন, কি হয়েছে স্যার? সানায়ার বিয়ে আজ। জি স্যার। সাক্ষত আলম দীর্ঘশ্বাস চালেন। ফাইলটা টেবিলে রেখে উঠে দাঁড়ালেন। আইন দাওয়াত দিয়ে গেছে বিয়েতে, নিজের মেয়ের বিয়েতে কিনা অতিথি হয়ে যাবেন। আজকে তো হলুদ। মেয়েটাকে কেমন লাগছে দেখতে ঠিক করলেন যাবেন তিনি। মেয়েটাকে দেখার লোভ সামলাতে পারছেন না। হারুন, গাড়ি বের করো। হারুন রহমান প্রশ্ন করলেন না, হয়তো বুঝেছেন তিনি। চুপচাপ চলে গেলেন। আইনদের বাড়ি আজ আলোয় ঝলমল করছে। পুরো বাড়ি সুন্দর করে লাইটিং করা হয়েছে।
কুহুর মামা এসেছে গত পরশু। তিনি ভাগ্নির বিয়ে ধুমধাম করে দিবেন বলে ঠিক করেন। এদিকে আয়নের বুকটা ফেটে যাচ্ছে। তাদের প্ল্যান কোনো কাজেই আসেনি। কুহু উল্টো তার পোস্টে কেয়ার রিয়াক্ট দিয়ে কনগ্রাচুলেশন জানিয়েছে। নাতাশাকে নিয়ে ওদের সাথে শপিংয়ে গিয়ে কত নাটকই না করলো সে। নাতাশার প্রতি কত ভালোবাসা দেখিয়েছে যেন এই কুহু একটু জেলাস ফিল করে, কিন্তু সে উল্টো তাকে খোঁচা মেরে দুষ্টু হাসছিল। আয়ন একটা চেয়ারে বসে হতাশ হয়ে খালি স্টেজের দিকে তাকিয়েছিল। কিছুক্ষণ পর এখানে সুহাসিনী বসবে। আয়ন একটা দীর্ঘশ্বাস ছেড়ে এদিক ওদিক ঘুরে তাকালো। হঠাৎ একটা জায়গাতে চোখ যেতে তার মুখ আপনা আপনি হা হয়ে গেল। ভেতরটা কেমন যেন করে উঠল। নাতাশা একটা হলুদ রঙের শাড়ি পরেছে বাঙালি স্টাইলে, মুখে হালকা মেকআপ, চুলগুলো স্টাইল করে খোপা বাঁধা, একদম বউ বউ লাগছে তাকে। জাস্ট ঘোমটা দিলেই উফ। হঠাৎ একটা ছেলে এসে নাতাশার সামনে দাঁড়ায়। আয়নের কপাল কুঁচকে এলো। ছেলেটা তারই ফুপাতো ভাই, রাইফার ছোট ভাই। বয়সে আয়নের সমানই সে। নাতাশার সাথে কি নিয়ে যেন কথা বলছে। আর নাতাশাকে দেখো কেমন হেসে হেসে কথা বলছে। কেন সে ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলবে? আয়নের তো ভাল লাগছে না। হঠাৎই ভরকে গেল আয়ন। সে কি জেলাস? না, তবে মনটা বলে উঠল হ্যাঁ আমি জেলাস। নাতাশা কি মনে করে ঘুরে তাকালো তার দিকে। আয়ন চোখ ঘুরিয়ে নিল। একটা স্বপ্ন ঢোকিল সে কি আবার নাতাশাকে সত্যি? হঠাৎ মিউজিক বেজে উঠল। কুহুকে স্টেজে নিয়ে আসা হচ্ছে। আয়ন সেদিকে তাকালো। মেয়েটাকে অসাধারণ লাগছে আজ। সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি পরেছে সে। ভারী সাজে আজ এই প্রথম আয়ন তাকে দেখল। কিন্তু আজকাল আর মনটা অত পাগলামো করে না। একটু খারাপ লাগে হয়তো, কিন্তু হ্যাঁ। আয়নের কাঁধে স্পর্শ পাওয়াই পেছন ঘুরে তাকালো। নাতাশা দাঁড়িয়ে। নাতাশার থেকে চোখ সরানো যাচ্ছে না যেন আজ। মেয়েটা এমনিতে সুন্দর, তারপর এমন সেজে এসেছে। আয়ন তাকিয়ে রয়েছে তার দিকে। এদিকে রাইফা নাতাশাকে ইশারে ডাক দিল। সে গিয়ে কুহুর মাথার উপর ধরে রাখা পাতলা ওড়নাটা এক কোণা ধরল। কুহুকে স্টেজে বসানো হলো। অথচ আজ হা করে নাতাশার দিকে তাকিয়ে আয়ন। এর কারণ তার অজানা। এদিকে নিধি ভিডিও কলে সবটা আহনাবকে দেখাচ্ছিল। ছেলেটা একটা পাতলা গেঞ্জি আর ট্রাউজার পরে বসে রয়েছে। কুহুকে দেখে হার্টবিট বেড়ে গেছে তার। কুহু জানে না আহনাব দেখছে তাকে। তার ঠোঁটে লাজুক হাসি লেপ্টে রয়েছে। রাইফার সাথে টুকটাক কথা বলছে। আহনাব নিধির কল কেটে সরাসরি কুহুকে কল করলো। কুহু প্রথমে হক চোকালো। রাইফা দুষ্টু হেসে মজা নিল তা নিয়ে। এরপর চলে গেল। আহনাব ভিডিও কল করেছে। কুহু রিসিভ করলো। আহনাব ভেবেছিল রিসিভ করবে না, তাই তো নিধির ফোনে দেখছিল। কুহু আহনাবের দিকে তাকানো মাত্রই আহনাব বুকের বাঁ পাশে হাতি অজ্ঞান হওয়ার ভান করলো। কুহু হেসে ফেলল। আহনাব চোখ খুলে তা দেখতেই বলে উঠল, তিলোত্তমা, আমার বউ লাগছে পুরো। কুহু মিউজিকের কারণে শুনতে পেল না, তবে আহনাবের কথা বলার ধরন দেখে হাসলো। এরপর ইশারায় বোঝালো মিউজিকের কারণে শুনতে পাচ্ছে না। আহনাব বুঝতে পেরে ঠোঁট চোখা করে চুমু দিল। কুহু চোখ বড় বড় করে ফেলল। আহনাব ইশারায় বোঝালো আসবো আমি। কুহু ফোনটা মুখের কাছে এনে জোরে বলল, বাঙ্গি ছুঁড়ে মারবো আসলে, অসভ্য লোক। আহনাব হো হো করে হাসতে লাগলো। কুহু আহনাবের ড্রেস দেখে বলল, এগুলো পরে স্টেজে বসবেন? হাউ মাচ ফকিরগিরি। আহনাব জোরে জোরে হাসতে লাগলো। এরপর হঠাৎ কল কেটে দিল। কুহু হতভম্ব হলো। কিছুক্ষণ বাদে আবার আহনাব কল করলো। কালো টি শার্ট আর সাদা লুঙ্গি পরেছে সে। কুহু কপাল কুঁচকে বলল, লুঙ্গি? আহনাব হেসে পুনরায় বোঝালো, এটা পরে স্টেজে যাবে। কুহু মুখ কুঁচকালো, বলল, প্যান্টি তো খুলে যায় আপনার, লুঙ্গি তো সেকেন্ডের ব্যাপার। আহনাব চোখ বড় করে ফেলো। এটা শুনে কুহু খিলখিল করে হাসে। কিছুক্ষণ কথা বলে কল কেটে দেয়। ভাই বলো। রাফি হতাশ ছড়ে বলে উঠল, নিজের বউয়ের বিয়ের হলুদের অনুষ্ঠান গেস্ট হিসেবে এসেছি, ঢিলটা পড়ে যাচ্ছে। আহনাব হাসলো। রাফি বলল, আহনাব শাহরিয়ার কথা রাখতে জানে। রাফি হেসে ফেল। সে তো মজা করে বলেছিল। হঠাৎ সেখানে রোদেলা হাজির হলো। ভাইয়া বাঁচান। রাফি তাকাতেই থমকে গেল। মেয়েটা হলুদ সবুজ পাড়ের হলুদ রঙের শাড়ি, মুখে ভারী সাজ। এদিকে রোদেলা রাফিকে দেখে ভরকে গেল। আহনাব বলল, কি হয়েছে? রোদেলা রাফির থেকে নজর সরিয়ে বলল,
রাহুল্লা পেছনে পড়ে গেছে রে, বলে কি না? কি? রাফির গম্ভীর স্বর। বলে কি না একটা চুমু খাবো বেবি? রাফি ঠোঁট কামড়ে পাঞ্জাবির হাতা গোটালো। শালাকে তো। বেবি। রাহুল এসে হাজির হলো হঠাৎ। রোদেলা ভরকে গেল। আহনাব পরিস্থিতি সামলাতে বলল, রোদ, আমার কয়েকটা ছবি তুলে দিত। রাহুল বলে উঠল, আমার বউ তোর ছবি তুলবে কেন? আমার বউকে দেখাতে। কি? খা নাকের ঘি। হোয়াট? তুই হলি গন্ধওয়ালা পাট। আহনাবের কথা শুনে রোদেলা ফিক করে হেসে ফেল। রাফি তো রাগে গজগজ করছে। রাহুল ফোঁস করতে করতে চলে গেল। রাফি বলল, শালার মুখটা ফাটিয়ে দিতে পারলে শান্তি পেতাম। রোদেলা বলে উঠল, প্লিজ মদাগিরি করবেন না। হে বাবা, আপনার বিস্কিট কই আজ? রাফি রোদেলার দিকে সম্মোহনী দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি তো আছো, বিস্কুট দিয়ে কি করবো? আহনাব কেসে উঠল। রোদেলা বলল, সাথে তো আর মদনা বলি না, শালা বিস্কিট খোর মদন। রোদেলা চলে গেল। রাফি বলে উঠল, হেই চোরনি, স্বামীকে অপমান করো? হ্যাঁ, ঠাডা পড়বে ঠাডা। রোদেলার কথা শোনা গেল, যেটা না শুনলেও ভালো হতো বোধ হয়ে। পালের স্বামী। রাফি হতাশ হলো। আহনাব হো হো করে হেসে উঠল। শাকত আলমের গাড়িতে এসে থামলো। গার্ডস তাকে ঘিরে ফেল। শাকত আলম নামলেন। ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। মেয়েটার বিয়ের দায়িত্বটাও নিতে পারলেন না। তিনি ভেতরে যেতেই কুহুর মামা এগিয়ে এলেন। কি পরম সৌভাগ্য আমার। আসুন আসুন। এই কে কোথায় আছিস? ঠান্ডা কিছু নিয়ে আয়। ব্যস্ত হবেন না, আমি আছি। স্যার আসুন। শাকত আলমের দিকে সবাই তাকিয়ে আছে। কুহু তাকালো তার দিকে। আচমকা মেয়েটার চোখ ছলছল করে উঠল। শাকত আলম তাকালেন মেয়ের দিকে, মুচকি হাসলেন। কুহু চোখ সরিয়ে নিল। হতাশ হলেন শাকত আলম। তাকে ভেতরে নিয়ে যেতে চাইলে তিনি যেতে চাইলেন না। তখন কুহুর মামা বললেন, স্যার আপনি ভেতরে বসুন, আমি বরং কুহুকে পাঠাচ্ছি। শাকত আলম দীর্ঘশ্বাস ছেড়ে গেলেন। সামনে নির্বাচন, তার উপর আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক, তাই হয়তো ভদ্রলোক কথা বললেন। তিনি গেলেন বাড়ির ভেতরে। আয়ন নিয়ে গেল। যাওয়ার পথে আনোয়ারা বেগমের সাথে দেখা। হারুন রহমান দাঁত কেলালেন তাকে দেখে। আনোয়ারা বেগম মুখ কুচকালেন তাকে দেখে। হারুন রহমান বললেন, আপনার হাতের আগটা খেতে চলে এলাম। আজকে কি আগ দিবেন চায়ের সাথে নাকি অন্য কিছু? আহা হারুন। হারুন রহমান থেমে গেলেন। আনোয়ারা বেগম হেসে বললেন, চাপাতির জায়গায় গোবর দিব ভাবছি, আপনার মাথায় তো সেটারও অভাব আবার। ভদ্রলোকের হাসি উবে গেল। আয়ন বলল, আহা মা। দুজনকে ভেঙচি কাটলেন ওনারা। শাকত আলম কুহুর রুমে এসে বসেছেন। কিছুক্ষণ বাদে কুহু এলো। ভাবিনি আপনি আসবেন। শাকত আলম তাকালেন মেয়ের দিকে, হেসে বলেন, আমার মেয়ের বিয়ে আর আমি থাকবো না? তোমার মা নির্ঘাত আমার উপর থেকে গালিগালাজ করছে তোমার বিয়ের দায়িত্ব নিয়ে নিয়ে বলে। কপাল। হঠাৎ কুহু দৌড়ে এসে জড়িয়ে ধরল বাবাকে। শাকত আলম থমকালেন। অবিশ্বাস্য যেন এটা। কেন আমাদের সম্পর্কটা আর 5টা বাবা মেয়ের মতো না? কেন এত দূরত্ব বাবা, কেন? কুহু কাঁদছে আজ। শাকত আলমের চোখও পানি এলো। জড়িয়ে ধরলেন মেয়েকে। আমার ভুল মা, আমার দোষ সব। প্রতিশোধের নেশায় পাগল হয়ে গিয়েছিলাম আমি। আমার কারণে আজ এত দূরত্ব। কুহু কিছু বলে না, সে কাঁদছে। হেসকি উঠে গেছে কাঁদতে কাঁদতে বলল, ভালোবাসি বাবা, ভালোবাসি। এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম আমি। ভালোবাসি বাবা। শাকত আলমের ভেতরটা শান্তিতে ভরে গেল। চোখ বুজে ফেললেন তিনি। হু হু করে কেঁদে উঠলেন তিনিও। আমার মা, আমিও তোমাকে ভালোবাসি। হারুন রহমানের চোখে পানি এলো। তিনি রুমাল বের করে চোখ মুছলেন। তিনি দরজার বাহিরে দাঁড়িয়েছিলেন। আনোয়ারা বেগম জানিয়ে আসছিলেন। ওনাকে কাঁদতে দেখে কপাল কুঁচকে বলেন, আপনি কাঁদছেন নাকি? ভদ্রলোক যেতে বলেন, না, চোখ দিয়ে হিসু করতেছি। আনোয়ারা বেগম নাক কুঁচকে বলেন, কেন, আপনার যন্ত্র নষ্ট নাকি? ভরকে গেলেন ভদ্রলোক। চোখ বড় বড় করে তাকালেন তিনি। আনোয়ারা বেগম বলতে লাগলেন, ওয়াক, রাজনীতিবিদরা চোখ দিয়ে মতে। ছ্যা, কি দিনকাল এলো মাবুদ। ভদ্রমহিলা চলে গেলেন বলতে বলতে। হারুন রহমান বোকা বনে গেলেন। এ কে বে? সত্য ভেবে নিয়েছে স্যার। আমি আজ এখানেই থাকবো না বাবা। শাকত আলম হাসলেন। মেয়েকে বুকে জড়িয়ে ধরে রেখেই বলেন, তুমি বলেছ এতেই বাবা খুশি। কুহু মাথা তোলো। মেয়ের বিয়েতে থাকবে না? থাকবো তো মা, আগামীকাল আবার আসবো। হলুদ লাগাবে না আমাকে তুমি? শাকত আলম হেসে বললেন,
তুমি চাও আমি হলুদ লাগাই তোমাকে? কুহু উপনিস মাথা নাড়ল। সাক্ষাৎ আলম কি একটা ভাবলেন। হারুন রহমান মিউজিকের তালে তালে শরীর দুলিয়ে নাচছিলেন। মূলত আনোয়ারা বেগমকে দেখিয়ে দেখিয়ে নাচছিলেন ভদ্রলোক। আনোয়ারা বেগম ড্রয়িং রুমে অতিথিদের আপ্যায়নে ব্যস্ত ছিলেন। হারুন রহমানের দিকে নজর আসছিল তাও। ভদ্রলোক তো সেই মুড নিয়ে শরীর দোলাচ্ছে। গান চলছিল শাকালাকা বুম বুম। ভদ্রলোক এ লাইনটা আসলেই পেছন দুলিয়ে দেখাচ্ছিলেন আনোয়ারা বেগমকে। আনোয়ারা বেগম পারছিলেন না উঠে এসে একটা লাথি দিতে। অতিথিদের অনেকেই হারুন রহমানকে খেয়াল করলেন। একজন বলেন, আপনাকে দেখিয়ে নাচছে বলে মনে হচ্ছে আপনার পরিচিত নাকি? আনোয়ারা বেগম বড্ড বিরক্ত হলেন মনে মনে, কিন্তু কিছু তো বলা লাগবে, তাই তিনি বললেন, ভাই, আমার ছোট ভাই বড্ড ফাজিল। হ্যাঁ, সেই দেখে বোঝা যাচ্ছে। সবাই হাসলেন একজোট। হারুন রহমান এখনও নেচে চলেছেন। হঠাৎ হারুন রহমানকে সাক্ষাৎ আলম ডাকলেন। হারুন। হারুন রহমান নাচ থামিয়ে সোজা হলেন। একটু নিজেকে ঠিকঠাক করে একগাল হেসে ভেতরে প্রবেশ করলেন। জি স্যার। সাক্ষাৎ আলম তাকালেন তার দিকে, এরপর বলেন, হলুদ নিয়ে আসো। এখানে নয়। সাক্ষাৎ আলম কপাল কুঁচকালেন মেয়ের কথায়। কু তার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, স্টেজে সবার সামনে। সাক্ষাৎ আলম অবাক চোখে মেয়েকে দেখছেন, এরপর হেসে ফেলেন। মাথায় হাত বুলিয়ে বললেন, তাহলে আমার রাজকন্যা যা বলবে তাই হবে। কুহু দাঁত বের করে হাসলো। সাক্ষাৎ আলমও হাসলেন, এরপর বললেন, কেঁদে চেহারার কি অবস্থা করলে বলো তো? ইস। সাক্ষাৎ আলম রুমাল বের করে মেয়ের চোখের পানি আলতো করে মুছে দিতে লাগলেন। হারুন রহমান এখনও গানের তালে হালকা করে শরীর দুলাচ্ছেন। কু হঠাৎই তার দিকে তাকালো। হারুন রহমান খানিকটা লজ্জায় পড়ে গেল। কুহু বলল, আরে লজ্জা পাচ্ছেন কেন? ভালো করে নাচুন, আসুন, নাচতে নাচতেই যাই। কুহু হঠাৎ দাঁড়িয়ে হাত ঘুরিয়ে নাচতে লাগলো। হারুন রহমানের হাত ধরে নাচতে নাচতে বের হলো ঘর থেকে। হারুন রহমান তো সেই খুশি। ব্যস্ততার কারণে খুব একটা অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারে না। আজকে কত বছর পর এমন এক হলুদের প্রোগ্রামে এলো তার মনেও নেই। তাই মনে রং লেগে গেছে আজ ভদ্রলোকের। হলরুমে বসে থাকা অতিথিরাও দাঁড়িয়ে গেল কনের নাচ দেখে। আনোয়ারা বেগম হাসতে চেয়েও পারলেন না। নাচবি ভালো কথা, এ লোকের হাত ধরে নাচার কি দরকার? হারুন রহমান দাঁত কেলিয়ে নাচছেন। একজন আবার বলে উঠল, কুহুত তো আপনার ভাইয়ের সাথে ভালো মিল। আনোয়ারা বেগম জোরপূর্বক হাসলেন। সবাই হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছে। কুহু চলে গেল নাচতে নাচতে। সাক্ষাৎ আলম শুধু হাসছেন। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্লিজ অ্যাটেনশন। রাহুলের কথা শুনে সবাই স্টেজের দিকে তাকালো। সে বলে উঠল, আপনাদের উপস্থিতিতে সত্যি খুব খুশি হয়েছি আমরা। আপনারা। হঠাৎ আলো নিভে গেল। অন্ধকার হয়ে যাওয়ায় হইচই পড়ে গেল। রাহুল বিরক্ত হলো বড্ড। কথাগুলো বলতেই পারল না সে। হঠাৎ এমন আলো কেন? রাহুল রেগে স্টেজ থেকে নেমে গেল। হঠাৎই মিউজিক বেজে উঠল। সবাই থেমে গেল। রাহুলকে ধাক্কা দিয়ে পরপর কতগুলো ছেলে উঠে গেল স্টেজে। বেচারা ধাক্কা সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তার শরীরে পা দিয়ে আরও কিছু ছেলে উঠে গেল। রাহুল আর্তনাদ করে উঠল। শেষে মনে হলো কেউ ইচ্ছে করে তার হাতে জোরে একটা লাথি মারল। রাহুল রেগে গেল। হঠাৎ তার মুখের উপর কিছু পড়ল। কেউ ইচ্ছে করে ফেলো। কি বিচ্ছিরি গন্ধ রাহুলের নাকের উপর পড়ে তার চারিদিকে ছড়িয়ে গেছে। রাহুল ওয়াক করে উঠল। স্টেজের মাঝে লাইট ফোকাস করা হয়েছে। নিচের আলোয় আহনাফের চেহারা ফুটে উঠল। পরনে কালো শার্ট আর সাদা লুঙ্গি। বরকে লুঙ্গিতে দেখে সবাই অবাক। তবে গান শুনে ব্যাপারটা অনেকেই বুঝতে পারলেন। मुझको को थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लच्छी मिला के आ जाओ सारे मूड बना के। আলো জ্বলে উঠল। সবাই হো বলে চেঁচিয়ে উঠল। আহনাফ সানগ্লাস পরেছে। সাথে আরও কিছু ছেলে রয়েছে। তাদের পরনে সাদা শার্ট আর কালো লুঙ্গি। এর মধ্যেই নজর কাড়লেন আহান শাহরিয়ারও আছেন স্টেজে। ছেলের বিয়েতে ভদ্রলোক নিজেও নাচছেন। সবাই তা দেখে আরও চমকেছে। হাততালি দিয়ে উৎসাহ দিচ্ছেন তাদের। অনেকেই বসে বসেই নাচছেন।
मुझको थोड़ा राउंड घुमा के अन्ना के जैसा चश्मा लगा के कोकोनट में लच्छी मिला के आ जाओ सारे मूड बना के ऑल द रजनी फैंस डोंट मिस द चांस ऑल द रजनी फैंस डोंट मिस द चांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस लुंगी डांस। আহনাফ লুঙ্গি অল্প উঠিয়ে নাচের স্টেপ করছে, বাকিরা তালে তাল মিলিয়ে নাচছে। সবাই চেঁচিয়ে উঠল। এদিকে রাফি ভিডিও করে কুহুকে পাঠিয়ে দিল, এরপর নিজেও স্টেজে উঠে নাচতে লাগলো। এদিকে রাহুল দৌড়াচ্ছে, বমি করে অবস্থা খারাপ তার, কিন্তু কারোর সেদিকে হুঁশ নেই। রাহুল এক হাত দিয়ে মুখের উপর লেগে থাকা জিনিসটা ধরল, যা ভেবেছিল তাই গোবর। রাহুল উঠেই এক দৌড় লাগালো, কেউ সেদিকে পাত্তা দিল না। রাহুল এক দৌড়ে বাড়ির ভিতরে আসলো, দু হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে সে। পেছন থেকে কত মানুষ ডাকলো তাকে, সে রুমে যেতে নিল। রোদেলার সাথে ধাক্কা খেলো, রোদেলা যেন ইচ্ছে করেই মারল। এ কি হয়েছে আপনার? সরো। রাহুল রোদেলাকে ধাক্কা মারতে নিলে রোদেলা নিজেই দুলাপ দিয়ে পিছনে গেল। রাহুল রাগে গজগজ করতে করতে রুমে গেল। ওয়াশরুমে গিয়ে নিজেকে দেখে নিজেরই বমি চলে আসলো আবার। দ্রুত মুখে পানি ছিটালো সে, ফেস ওয়াশ হাতে নিয়ে মুখ ওয়াশ করে বের হলো সে। হঠাৎই মুখ জ্বলতে লাগলো তার, জ্বালার পরিমাণ এত বাড়ল যে রাহুলের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। ওয়াল্লাহ, আমার মুখ। রোদেলা উগিয়ে দিল। এরপর রাহুলের অবস্থা দেখে মনে মনে বলে উঠল, এই ফেস দেখিয়ে মেয়েদের নিজের ফাঁদে ফেলতি না, এইবার ঠেলা সামলা। রোদেলা বাঁকা হাসলো, ফেস ওয়াশে লাল মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়েছিল। সে চলে গেল ওখান থেকে। রাহুল চেঁচাচ্ছে, গানের শব্দের কারণে তার চেঁচানো শোনা যাচ্ছে না। রাহুল ওয়াশরুমে দৌড় দেয় আবারও, অনবরত পানি ছেটায় মুখে। সময় পেরোয় প্রায় অনেকক্ষণ পরে জ্বালাপোড়া কমে। রাহুল চমকে যায় নিজের চেহারা দেখে, ফর্সা চেহারা লাল হয়ে টমেটো হয়ে গেছে। এগুলো কি হচ্ছে তার সাথে? রাহুল ভাবতে ভাবতেই রুমে আসে। হঠাৎই একটা মেয়েলি স্বরে থমকে গেল সে। হাই রেনান বেবি। রাহুলের চক্ষু চড়ক গাছ, হত বিহব্বল হয়ে আওড়ালো। তিতলি। তিতলি পায়ের উপর পা তুলে বসে রয়েছে, পরনে শর্ট একটা টপস। রাহুল একটা শুকনো ঢোক গিল। এর সাথে মেসেঞ্জারে কথা হয়েছিল তার। রোদ তার জীবনে না এলে এই নেক্সট টার্গেট হতো। সে বলে উঠল, তুমি এখানে কি করছো? তিতলি উঠে দাঁড়ালো এবার, মুখে হাসি ফুটিয়ে বলল, তুমি বাবা হতে চলেছো, আই এম প্রেগনেন্ট। রেনান খেকিয়ে উঠল। এ কি? মেয়েটার উপর নিচ মাথা নাড়ালো। রাহুল ভরকে গেল। এই মেয়ের সাথে তো তার তেমন কিছু হয়নি, হবে ভাবছিল শুধু। সে বলে উঠল, তোমার সাথে তো আমি কিছুই করিনি। ওই যে মেসেঞ্জারে বলেছিলে না কি করবে, তাই শুনেই তো প্রেগনেন্ট হয়ে গেছি। হ্যাঁ। দেখো, একদম ঝামেলা করবে না। তোমার সাথে কথা হয় না কতদিন? আজ অনেক মাস প্রায়। আজ আমার বিয়ে, একদম ঝামেলা পাকাবে না। বিয়ে? রাহুল একটা শুকনো ঢোক গিলে বলল, হ্যাঁ। কোনো বিয়ে হচ্ছে না, তুমি আমার বাচ্চার বাবা। চুপ। রাহুল থমকে উঠল। তিতলি মোটো ভয় পেল না। তোমার বিয়ে হচ্ছে না, তুমি আমার। রাহুল বাঁকা হেসে বলল, তাই? হ্যাঁ। বাঁচতে চাইলে চলে যাও, বিয়ে ভাঙার কথা মাথাও এনো না। রাহুল দাঁতের দাঁত চেপে বলল। তিতলি হেসে বলল, তুমি কোথাও যাব না, তুমি আমার বাচ্চার বাবা, তুমি আমার বাচ্চার বাবা, তুমি আমার বাচ্চার বাবা। চুপ করো, চুপ করো। রাহুল তো থামলো না, বরং বেশি করে বলতে লাগলো। রাহুল রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পাশ থেকে পিতলের ফুলদানি তুলে তিতলির মাথায় মারল। সাথে সাথে মেয়েটা আর্তনাদ করে পড়ে গেল। রাহুল জোরে জোরে শ্বাস নিচ্ছে। তিতলির বডির দিকে একবার তাকালো, রুমের দরজা বন্ধ করে দিল সে। এরপর কাউকে একটা কল করলো। কুহুকে একজন হলুদ দিয়ে যাচ্ছে। সাখত আলম উঠে এলেন এবার। স্টেজে উঠে মেয়ের পাশে বসলেন। কুহুর ঠোঁটের কোণে হাসি। সাখত আলম হলুদ নিয়ে মেয়ের গালে আলতো করে ছোঁয়ালেন। কুহু মুচকি হাসল। সাখত আলম পকেট থেকে 3টা 1000 টাকার বান্ডিল বের করলেন। সবাই হাঁ হয়ে দেখছে। এমপি মানুষ এমন অনুষ্ঠান এসেছে, কত বড় বড় লোকের সাথে ওঠা বসা আনন্দের। কুহু মজা করে বলল, মাত্র এই 3টা বান্ডিল দিলেন, হতাশ হলাম। সাখত আলম বলে উঠলেন, ওয়েট, হারুন। আরে, সাখত আলম কুহুকে বলতে দিলেন না।
হারুন রহমান একটা বক্স দিলেন তার হাতে। শাকত আলম কুহুর হাতে দিয়ে বলেন, খুলো বাক্সটা। আরে আমি তো মজা করে। আহা, খুলোই না। কুহু দীর্ঘশ্বাস ছেড়ে খুলল। অবাক হয়ে গেল। শাকত আলম ঘড়িটা বের করে ওর হাতে পরিয়ে দিতে দিতে বলেন, ডায়মন্ডের ওয়াচ এটা, তোমার মা পড়তো, মায়ের স্মৃতি হিসেবে রেখে দাও এটা। কুহু বিড়বিড় করে বলল, মা? এই শব্দটা বড্ড অপরিচিত। কখনো বলা হয়নি আহনাপের মা নেই। যে বলবে মা জিনিসটা তার কপালে নেই, চোখের কোণে পানি জমে। শাকত আলম বলেন, আরে ব্রেসলেটটা নতুন, ডায়মন্ডের সেটটাও, বিয়েতে বড় বড়। কুহু কিছু বলল না। শাকত আলম মেয়ের মাথায় হাত রেখে বলেন, সুখী হও, তোমার কারণে আনাফকে আমি ক্ষমা করে দিলাম। এতটা পাশানো হয়নি যে মেয়ের স্বামীকে মারবো। কুহু ভোরকে তাকালো তার পানে। শাকত আলম উঠে চলে গেলেন। হারুন রহমান পেছন পেছন গেলেন। কুহু ফোন ওপেন করতে দেখলো রাফি ভিডিও পাঠিয়েছে। মুচকি হেসে ওপেন করতে হতভম্ব হয়ে গেল। আহনাফের নাচ দেখে হাঁ করে তাকিয়ে রইল, বিশেষ করে শ্বশুরকে দেখে। আল্লাহ! কুহু ফিক করে হেসে দিল। মধ্যরাত। কুহু মাত্রই ফ্রেশ হয়ে বিছানার দিকে অগ্রসর হয়। বিছানা রাইফা আর নাতাশা আগেই দখল করে ফেলেছে। নিধি আবার রোদেলার ওখানে গিয়েছিল। এরপর হয়তো বাড়ি গেছে। হঠাৎই কুহুর ফোনটা বেজে উঠল। কুহু চোখ শব্দ করল। আহনাপের নাম দেখতে এসে বিরক্ত হওয়ার বদলে মিলিয়ে গেল। ফোন রিসিভ করতেই আহনাপ বলল, বেলকনাতে এসো। এরপরই কেটে দিল। কুহু ভরকে গেল। রাইফান নাতাশার দিকে তাকালো একবার। ঘুমিয়ে গেছে বোধহয়। সে বেলকনি দরজা খুলতেই চমকে গেল। আহনাপ আগে থেকেই দাঁড়িয়ে। আহনাপ কুহুকে একটানে নিজের কাছে এনে পা দিয়ে দরজা ঠেলে দিল। চেঞ্জ করে ফেলেছ? এটা কোনো কথা? কুহু ভয় মিশ্রিত স্বরে বলল, আপনি কি করছেন এখানে? তোমাকে দেখতে এলাম, তুমি তো চেঞ্জ করেই ফেলেছ। আহনাপ মুখ গোমরা করে বলল। কুহু বলল, আমি জানতাম নাকি যে আপনি আসবেন? আহনাপ বলল, জানলে চেঞ্জ করতে না? না। আচ্ছা তাহলে ঠিক আছে, এখন ঝটপট একটা চুমু দাও তো। কুহু বলল, জলদি করো, আমি দিলে একটা জায়গাও বাদ পড়বে না। বাঙ্গির পোলা, অশ্লীল কথা বললে এমন জায়গায় মারবো না। আহনাপের মুখটা ছোট হয়ে গেল। কুহু বলল, বাসায় যান, কেউ দেখলে সমস্যা হবে। সেটা যে দেখবে তার সমস্যা আমাদের না, আমরা তো বিবাহিতই। কুহু ফোঁস করে শ্বাস ছাড়ল। আহনাপ জড়িয়ে ধরল। এবার যান। চুমু চেয়েছিলাম। আশ্চর্য তো। আহনাপ কুহুর কোমরে বাঁধন দৃঢ় করে হাসকি স্বরে বলল, তাহলে তোমার একটা প্লিজ। কুহু হাই দিয়ে বলল, ঘুম পাচ্ছে, কাল দিব বড়। যান এখন। আমাকে নিয়ে নিতে বলছো? ওকে ফাইন। আহনাপ কুহুর ওষ্ঠের দিকে এগিয়ে গেল। দুজনে ওষ্ঠ যখন ছুঁই তখন হঠাৎ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ও মা গো, দুইটা জিন কুহুর বেলকনিতে কি যেন করছে। আল্লাহ গো! অ্যান চিৎকার করে রুমে দৌড় লাগাই। দুজনে চমকে গেল। ওদের জিন বলল কেন? পরক্ষণে কুহু নিজের চুলের দিকে তাকালো। জট খুলতে গিয়ে চুল অদ্ভুত হয়ে গেছে। দুই পাশে রাখাই কি ভয় পেল। বেলকনি তো আবার অন্ধকার। আহনাপ বলে উঠল, শালে আমি রোমান্স করতে গেলেই গজব পড়ে। ধুর, কালকে তোমাকে ছাড়ছি না, রেডি থেকো। আহনাপ কথাগুলো বলি লাফ দিয়ে নিচে নেমে দৌড় দিতে গিয়েও থেমে গেল। একটা ছোট্ট ইটের টুকরো হাতে তুলে আয়নের বেলকনিতে ছুঁড়ে মারল। আয়ন চেঁচিয়ে উঠল। আহনাপ হাসতে হাসতে চলে গেল। আয়ন ভয়ে ভয়ে বেলকনিতে এলো। আয়নকে দেখতেই কুহু চোখ টেরা করে মুখটা বিকৃত করে বলে উঠল, আয়ন ভয়ে লাফিয়ে উঠল। ওমা বলে চেঁচাচ্ছি। কুহু বলল, শালা ভাদাইমা, এ আবার আমারে পছন্দ করে। আসল চেহারা দেখেই ভয়ে কেমন করছে দেখো শালা। আজকের আবহাওয়াটা কেমন মেঘাচ্ছন্ন। আকাশে আজ বড্ড মন খারাপ হয়তো। সূর্যি মামা মেঘের পাছে মুখ লুকিয়েছে। শাহরিয়ার পরিবারের আবহাওয়ার অবস্থা দেখে বড্ড চিন্তিত হলেন। হঠাৎ আবহাওয়ার বদলটা প্রত্যেকেরই চিন্তায় ফেলে দিয়েছে। আহন শাহরিয়ার বলেন, আবহাওয়া তো সুবিধার না, দারুণ একটা ঝড় আসবে বলে মনে হচ্ছে। সাজ্জাদ শাহরিয়ার বলেন, কি আর করার ভাইজান, যা হবার হবে, এখন তো আর কিছু করা যাবে না। তাও ঠিক, আমরা আগেই রওনা দিয়ে দিব বরং। আচ্ছা ভাইজান। আহন শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ারের কথার মাঝে আহনাপ আর রাফি উপস্থিত হলো। সাজ্জাদ শাহরিয়ার রাফিকে দেখে মুখটা কুঁচকালেন, যেন বড্ড বিরক্ত হয়েছেন তিনি রাফিকে দেখে। বাবা,
আমি ভার্সিটি যাচ্ছি। আহান শাহরিয়ার কপাল কুঁচকালেন। বুঝলাম না। আহনাফ আবার বলল, ভার্সিটি যাচ্ছি। আজকে কেন? আহনাফ বিরক্ত হলো বড্ড। রাফি বলল, আজকে ভাইয়ের এক্সাম, ইয়ার ফাইনাল। আহান শাহরিয়ার আকাশ থেকে বলেন, কি আজকে এক্সাম? তুমি কি মজা করছো আমার সাথে? আহনাফ বলল, নাটক করো না তো, লেট হয়ে যাচ্ছে আমার। আহান শাহরিয়ার খেপলেন ছেলের এমন সাধারণ মনোভাব দেখে। এই ছেলে, তোমার আজ এক্সাম আছে সেটা তুমি আগে জানাওনি কেন? আহনাফ একটা হাই দিয়ে বলল, আমি তো নিজেও ভুলে গেছিলাম। সকালে আরিফ কল করে বলল আজ এক্সাম। আহান শাহরিয়ার হা হয়ে গেলেন। তারা আগে কেন জানালো না? রাফি বলল, আসলে আঙ্কেল তারাও জানতো না। আরিফ ভাইয়ের বউ নিধি ভাবির ভোরবেলা ফজরের নামাজ পড়ার পর মনে পড়েছে, তখন তিনি আরিফ ভাইকে জানান, আর আরিফ ভাই সবাইকে। আহান শাহরিয়ার হাবার মতো তাকিয়ে রইলেন। সাজ্জাদ শাহরিয়ার বলেন, সঙ্গদোষে লোহা ভাসে একেই বলে। আহনাফ কত ভালো স্টুডেন্ট ছিল, আর আজ সে জানি না যে তার এক্সাম আজকে। এদের সঙ্গ ছাড়ো আহনাফ, রাহুলের থেকেও তো কিছু শিখতে পারো। খুন করতে বলছেন নাকি রেপ করতে বলছেন? সাজ্জাদ শাহরিয়ার চমকে আহনাফের দিকে তাকালেন। আহান শাহরিয়ার চোখ রাঙ্গালেন। আহনাফ পরোয়া করল না। সে কিঞ্চিত হাসল। তখনই সেখানে রাহুল চোখ ডলতে ডলতে উপস্থিত হলো। আহনাফ তাকে দেখে বলল,